কাজে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর তাগিদ। টিকা গ্রহণে বেড়েছে উৎসাহ, সার্ভার জটিলতায় এসএমএস যাচ্ছে কম, করোনায় আরও ৮ জনের মৃত্যু। ৫৫ পৌরসভার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, পটিয়ায় সহিংসতায় ১ জন নিহত, কিছু স্থানে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন বর্জন। মিয়ানমারে আইন করে ধরপাকড়, নেপিদোতে সামরিক জান্তার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। যাচ্ছে তাই ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টও হারল বাংলাদেশ, ১০ বছর পর হোয়াইট ওয়াশের লজ্জা। সবাইকে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে বসন্ত বাতাসে ভালোবাসার রং, নানা আয়োজনে ঋতুরাজকে বরণ, নগরে উৎসব। সেবামূলক কাজে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমুদিনী ট্রাস্টের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর দরকার। গবেষণা খাতে অর্থ বরাদ্দ সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সবাই এখন আগ্রহ ভরে টিকা নিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কুমুদিনী ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জে গড়ে উঠছে গবেষণা প্রতিষ্ঠান কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটিতে থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা, থাকবে গবেষণা সুবিধাও। দানবীর রণদা প্রসাদ সাহার হাতে গড়া কুমুদিনী ট্রাস্টের সেবার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গবেষণা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মৃতিচারণ করতে গিয়ে কুমুদিনী পরিবারের সঙ্গে তার শৈশবের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি আর যখন আমার বাবা মায়ের ভাইদের লাশ দেখতে পাইনি, রণদা প্রসাদ এবং তার ছেলে তাদেরকে যে হত্যা করেছিল, কিন্তু তাদের লাশও তার পরিবার দেখতে পাইনি। আমার মনে আছে ছোটবেলা আমার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন কলেজ দেখার জন্য, স্কুল দেখার জন্য, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। তখন আমরা খুবই ছোট। সেখানকার সুন্দর পরিবেশ দেখে একসময় আব্বার তো ইচ্ছেই হয়ে গেল যে আমাকে ওখানে ভর্তি করে দেবেন। চিকিৎসা খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। রিসার্চ খুব, বিশেষ করে মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য তাৎক্ষণিকভাবে একবারের মধ্যে 7 দিনের মধ্যে আমরা 2000 ডাক্তার, 6000 নার্স আমরা নিয়োগ দিয়েছি এবং টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি, এবং আরও ভবিষ্যতে নিয়োগ দেওয়ার আমরা পদক্ষেপও নিয়েছি। আমাদের পদক্ষেপের ফলে আজকে এই করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সবাইকে কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উৎসাহ উদ্দীপনায় দেশব্যাপী চলছে টিকা কার্যক্রম। তবে গতরাতে সার্ভারের সমস্যা দেখা দেয়ায় এসএমএস গেছে কম, তাই কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতিও কিছুটা কমেছে। তবে এসএমএস না পেলেও নিবন্ধিতরা টিকা নিতে পারছেন। টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে নগরবাসীর টিকা নেয়ার প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনার ভ্যাকসিনের প্রতি দেশের মানুষের আগ্রহ ব্যাপক হারে বাড়ছে।
তবে সার্ভার জটিলতার প্রভাবে গত কয়েকদিনের তুলনায় রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহীতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। এরপরও সাধারণ মানুষ টিকা নিতে কেন্দ্রে এসেছেন। তারা জানান, টিকা নেয়ার পর স্বাভাবিক আছেন। অন্যদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান তাদের। তেমন একটা প্রবলেমও শুনছি না কারোর কাছ থেকে, তো এখন আলহামদুলিল্লাহ এখন মানসিকভাবে বেশ স্বস্তি বোধ করছি। ডায়াবেটিসও আছে, নিয়ন্ত্রণে আছে, তারপর আমার কোনো সমস্যা হচ্ছে না। আজকেই রেজিস্ট্রেশন করলাম এবং আজকেই আমি টিকা পেলাম। রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও কিছুটা সহজ করার আহ্বানও আছে টিকা গ্রহীতাদের। অপপ্রচার বন্ধের আহ্বান জানান অনেকে। যারা গুজব ছড়িয়েছে তারাও কিন্তু এখন টিকা নিচ্ছে। এই টিকা নেওয়ার মধ্য দিয়ে আমি টিকা নিলাম, আমার অনুভূতিটা এত আনন্দজনক। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, কিংবা আমি গ্রামেও দেখেছি যে গ্রামেও লোকজনের ধারণা নাই বিধায় তারা নানা রকম ভয় ভীতি। আরেকটু প্রচার, পজিটিভ প্রচার দরকার এবং আরেকটু লোককে উৎসাহিত করা দরকার। সার্ভার জটিলতায় SMS না পেলেও নিবন্ধিতরা টিকা পাচ্ছেন বলে জানান BSMMUর পরিচালক। সার্ভারে প্রবলেম হওয়ার কারণে আমরা সবাইকে ইনভাইটেশন মানে ডেটটা আমরা পৌঁছে দিতে পারিনি। সকালের দিকে আমরা কিন্তু অনেককে পাঠিয়েছি, তো সেই হিসাবে হয়তো একটু পরের দিকে পাবে, বাট দে উইল বি কামিং, তারা আসবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র টিকা নিয়েছেন পুরান ঢাকার মহানগর হাসপাতালে। পরে তিনি টিকা কার্যক্রম আরও সহজ করার আহ্বান জানান। অযথার জন্য আমার এলাকার লোকজন যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখাটা বাঞ্ছনীয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা প্রসঙ্গ। কোভিড-19-এ 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৮,২৭৪। মৃত্যুহার ১.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩৪৫তম দিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২,৯০১টি। এর মধ্যে শনাক্ত ৩২৬। মোট শনাক্তের সংখ্যা ৫,৪০,৫৯২। নতুন ৪৬২ জন সহ সুস্থ হয়েছে ৪,৮৭,২২৯। করোনায় দৈনিক সংক্রমণ হার ২.৫৩%। এ পর্যন্ত শনাক্তের হার ১৪.০৫% ও সুস্থতার হার ৯০.13%। করোনা মহামারীর শুরু থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি অংশের বিরূপ প্রচারণার শিকার হয় বাংলাদেশ। ভয়াবহ দুর্ভিক্ষ, লাখ লাখ মানুষের মৃত্যু, অর্থনীতি ধসে পড়ার আশঙ্কার খবরই ছিল এসব গণমাধ্যমের বিষয়বস্তু। আর তাতে ইন্ধন যোগায় এক ব্রিটিশ সাংবাদিক ও 2 প্রবাসী। যদিও বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস ছিল সব সময় ইতিবাচক। শেষ পর্যন্ত আশঙ্কা আর অপপ্রচারকে পেছনে ঠেলে সামনের দিকেই যাচ্ছে দেশ। করোনা নিয়ন্ত্রণেও বাংলাদেশ এখন রোল মডেল। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপরই দ্রুতই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, রূপ নেয় মহামারীতে। আর গেল বছরের ৮ মার্চ করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় বাংলাদেশে। এই মাসের শেষ দিকে বিশেষ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। করোনা সংক্রমণ শুরুর আগেই প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। আর শনাক্ত হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালের সংখ্যা বাড়তে থাকে। ভয় শঙ্কা দূরে ঠেলে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী সহ পুরো দেশ করোনা বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৩১ মে সাধারণ ছুটি তুলে নেওয়া হয়। সচল হয় অর্থনীতির চাকা। খুলে যায় সরকারি বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান। গতি ফেরে অর্থনীতিতে। স্বস্তির খবর আসতে থাকে বিশ্ব ব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক সহ সব আন্তর্জাতিক সংস্থা থেকেও। বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক পূর্বাভাস দেয় তারা। যদিও উন্নত, উদীয়মান, উন্নয়নশীল বেশিরভাগ অর্থনীতি তখন ভয়াবহ ঋণাত্মক প্রবৃদ্ধির ধারায়। এদিকে অর্থনীতির চাকার সচল হলেও করোনা মোকাবেলায় সরকার ছিল সবসময় সতর্ক। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত বহাল থাকে। তবে বাংলাদেশ সরকারের করোনা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি অংশ প্রথম থেকেই অপপ্রচার শুরু করে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। গত ৭ এপ্রিল তাদের একটি প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাবে বাংলাদেশে ২০ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। A recently leaked UN memo warned that Bangladesh is facing up to 2 million deaths from the pandemic if immediate and appropriate steps aren't taken.
এর আগে 23 মার্চও তারা বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রচার করে। বাংলাদেশের মানুষ ভয়ে আছে আর দুর্যোগ মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই, এমন দাবি করা হয় তাতে। Health professionals and others are questioning government's readiness to prepare for a looming epidemic on the horizon. করোনা মোকাবেলায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারে পিছিয়ে ছিল না ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফও। সাধারণ ছুটি তুলে নেওয়ার তীব্র সমালোচনা করে গত 11 জুন বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যা দেয় টেলিগ্রাফ। বলা হয়, অর্থ ও খাবারের অভাবে রাজধানী ছাড়ছে বহু মানুষ। বাংলাদেশ নিয়ে ইতিবাচক ছিল না জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেও। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, করোনা বাংলাদেশে মারাত্মকভাবে আঘাত করেছে। আর ঘুরে ফিরেই ওইসব প্রতিবেদনে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান, ইউরোপ প্রবাসী 2 বাংলাদেশি পিনাকি ভট্টাচার্য ও তাসনিম খলিলের বক্তব্যকেই বিশেষজ্ঞ মত হিসেবে উপস্থাপন করা হয়। 3 জনের এই চক্রটি বাংলাদেশ বিরোধী প্রচারণায় আন্তর্জাতিক গণমাধ্যমের একটি অংশকে দীর্ঘদিন ধরেই ব্যবহার করছে। তবে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন শেষ পর্যন্ত ভুল ও মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, চলতি বছরও বড় প্রবৃদ্ধির অর্জনকারী দেশগুলোর মধ্যে একটি হবে বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। চতুর্থ ধাপে 34 জেলার 55 পৌরসভায় ভোট গ্রহণ শেষে এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণনা। এরই মধ্যে 2টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। পটুয়াখালী কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিপুল চন্দ্র হাওলাদার ও টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের মোহাম্মদ রকিবুল হক সানা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। এবার 29 পৌরসভায় ভোট হয় ইভিএমে আর 26টিতে হয় কাগজের ব্যালটে। চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ভোট গ্রহণের সময় কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীরা ভোট বর্জন করে। নরসিংদীতে 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ভোট গ্রহণ চলছিল শান্তিপূর্ণভাবেই। দুপুরে গোবিন্দখিল চিবাতলি স্কুল কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী রাজীব ও আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় গোলাগুলি। গুলিবিদ্ধ হয় 3 জন। এদের মধ্যে কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই আব্দুল মজিদ মারা যায়। নরসিংদীতে ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট কেন্দ্রে ভোটারদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এদিকে শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি। শান্তিপূর্ণ ভোট হয়েছে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর, নেত্রকোনা, টাঙ্গাইলের গোপালপুর, কালিহাতী, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ি, তানোর ও তাহেরপুরে, ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা, বরিশালের মুলাদি, বানারীপাড়া, সাতক্ষীরা, বাগেরহাট এবং যশোরের চৌগাছা ও বাঘারপাড়ায়। বেশিরভাগ পৌরসভাতেই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ভোটারদের অনেকটা ভিড় রয়েছে এবং সবাই লাইনে দাঁড়িয়ে এই প্রথমবারের মতন ইভিএমে ভোট দিচ্ছে। মোটামুটি সমস্যা হচ্ছে না এখানে। আর পুলিশ প্রশাসন, আইন প্রশাসন খুব ভালোভাবে নিরাপত্তা দিচ্ছে আমাদের। শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, আমরা সবাই খুশি। আইন শৃঙ্খলার লোকজন চারিদিকে সবসময় নজর রাখতেছে, তো আশা করছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। এদিকে অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে বিএনপির মেয়র প্রার্থী, লক্ষ্মীপুরের রামগতিতে 5 প্রার্থী এবং বরিশালের বানারীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী, নাটোরের বড়াইগ্রাম, বাগেরহাট, মুন্সিগঞ্জের মীরকাদিম, ঠাকুরগাঁয়ে বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন। প্রতিকার না পাওয়ায় আমি এই ভোট বর্জন করছি। আমি নিজে প্রার্থী, ভোট দিতে পারি নাই, আমি এই নির্বাচন আমি প্রত্যাহার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ভোট এর ফলাফলকে গ্রহণ করব না। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জানাবো ঋতুরাজ বসন্তের খবর। ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৃতিতে এসেছে বসন্ত।
শীতের রুক্ষতা ভেদ করে শুষ্ক প্রকৃতিতে বসন্ত আসে রং নিয়ে। নব উদ্দীপনায় নবসাজে সজ্জিত হয় প্রকৃতি, মানুষের মনোজগতে আসে পরিবর্তন। কোভিড মহামারী বিদায় নেবে পৃথিবী থেকে, উৎসবের সব রং নিয়ে আবার মেতে উঠবে বসুন্ধরা, বসন্ত বরণ হবে মহাসমারোহে, এমন প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। বসন্ত এসে গেছে, বসন্ত বাতাসে উন্মাতাল প্রকৃতি, আগুন লাগা পলাশ আর কোকিলের ডাক, প্রকৃতিতে জেগেছে প্রাণ। ভোরের আলো ফুটতেই সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত বরণের আয়োজন। বসন্ত মিশে আছে বাঙালির সত্তায়, তাই বসন্ত ফিরে আসে চিরচেনা রূপে। নৃত্যের তালে সুরের মূর্ছনায় বসন্ত বন্দনা মুগ্ধতা ছড়ায় মঞ্চ জুড়ে। আগামী প্রজন্মের কাছে ষড়ঋতুর বাংলাদেশকে তুলে ধরতে এমন আয়োজনের বিকল্প নেই বলছেন প্রকৃতি প্রেমীরা। সবাই এসছে, হাসছে, সেটাই আনন্দ। মানে যত কিছু হোক তবুও বসন্ত নতুন প্রজন্মের কাছে আমরা অলরেডি এটাকে ছড়িয়ে দিতে পেরেছি। আমার অনেক ভালো লাগে, কারণ বসন্তের দিনটা শুরুই হয় অনেক সুন্দর করে। তরুণ প্রজন্ম সবাই আমাদের দেশে এখন যে সংকট চলছে সেই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। কোভিড মহামারীতে নাগরিক জীবনের ব্যস্ততাকে ছুটি দিয়ে বসন্তকে স্বাগত জানাতে কার্পণ্য নেই কারো মনেই। উৎসব সবসময় ভালো লাগে, কিন্তু করোনা আমাদেরকে বসন্তর জন্য আটকে রাখতে পারেনি ঘরে। বসন্তের টানে ছুটে এসেছে। এটা শুধু বসন্ত উৎসব না, এটা বাঙালির উৎসব, সাথে এটা একটা ভালোবাসার উৎসব। প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে দেওয়ার উৎসবটাই এই উদ্দেশ্যে সফল হচ্ছে। এখন নগরবাসীদের যে জীবন, কঠিন জীবন, সেইখানে এই ধরনের উৎসবের অবশ্যই প্রয়োজন আছে। কোভিড-19-এর কারণে অনুষ্ঠান স্থল ও সময় কমিয়ে আনা হয়েছে বলে জানায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। বসন্ত কথন পর্বে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে দীক্ষিত হওয়ার আহ্বান আয়োজকদের। আজ পর্যন্ত আমাদের যা অর্জন, বিজ্ঞান বলি, যা কিছু বলি, সব কিছু প্রকৃতির কাছ থেকে। আসুন আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলিয়ে নিই। রাখি বন্ধনের পর বসন্ত রঙে রাঙিয়ে দিতে ছড়িয়ে দেয়া হয় আবির। শীতের রুক্ষতা ভেদ করে বসন্ত বার্তায় বদলে যায় প্রকৃতি, মানুষের মনোজগতেও আসে পরিবর্তন। বদলে যাওয়া পৃথিবীতে সীমিত পরিসরে নয়, বরং মহাসমারোহে ঋতুরাজ বসন্তকে বরণ করার প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি এখন গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিরাজগঞ্জের তরাস উপজেলা সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, জনগণ ও পুলিশকে এখন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি। জনগণ আজ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে একটি দল সুপরিকল্পিতভাবে দেশে বিদেশে বসে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে, সংঘাতের উস্কানি দিচ্ছে। আলোচনায় আসার জন্যই বিএনপি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে অনুষ্ঠানে পতাকা উত্তোলন শেষে কথা বলেন তিনি। বলেন, সারা দেশে আরও অনেক সমাবেশ হয়েছে, কোথাও তো এই রকম গণ্ডগোল হয়নি। বিএনপি চেয়েছিল এই রকম একটি ঘটনা ঘটুক, খবরের শিরোনাম হোক। এই দায়ভার বিএনপিকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে আলোচনা অনুষ্ঠানে প্রেস কাউন্সিল দিবস নিয়ে বলেন, প্রেস কাউন্সিল আইন পরিবর্তন করা হচ্ছে, সেই সাথে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে। কয়েকশো মানুষের সমাবেশকে যখন বিএনপি বলে বিশাল সমাবেশ, তখন বুঝতে হবে তারা আসলে জনগণ থেকে কতটুকু বিচ্ছিন্ন। সমাবেশ তো আরও দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, চট্টগ্রামে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, কোথাও তো এই ধরনের গণ্ডগোল হয়নি। তারা ঢাকা শহরে চেয়েছিল এরকম একটি গণ্ডগোল হোক এবং খবরের শিরোনাম হোক।
জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যথাসময়ে দালিলিক প্রমাণ ও তথ্যাদি জাতির সামনে তুলে ধরা হবে, এসব দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলে জামুকা প্রস্তাব করেছে বিএনপি নেতাদের এসব অভিযোগের জবাবে বলেন, প্রস্তাবটি গ্রহণ ও পর্যালোচনা করা হচ্ছে। বাতিল হবে কি হবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়। আমরা বলছি যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, সেই হিসেবে তার খুনি হিসেবে আমরা তাকে বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা জবাবে বলেছি যে তার কি সম্পৃক্ততা আছে দালিলিক প্রমাণ সহ তথ্যাদি সহ আমরা জাতির সামনে উপস্থাপন করি। আমরা বলেছি যে তার যে সম্পৃক্ততা আছে তিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণ সহ জাতির সামনে পরবর্তী প্রক্রিয়া। কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে বাহিনী সদর দপ্তরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দক্ষ কর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ সেন্টার সহ বিভিন্ন রকম অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সীমান্ত সড়ক তৈরি হলে মাদকের চোরাচালান বন্ধ হবে বলেও জানান তিনি। বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দুর্গম, পাহাড়ি ও উপকূলে পৌঁছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ ও অত্যাধুনিক হেলিকপ্টার দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাতটা আমাদের দেশে না আসতে পারে এবং আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি। আমরা ইতালি থেকে এ পর্যন্ত 4টি অফশোর ভেসেল এনেছি, আরও 4টি অফশোর ভেসেল সংযুক্ত করার জন্য আমরা পরিকল্পনায় রয়েছে। কোস্টগার্ডকে আরও আধুনিকীকরণ করার জন্য যা যা প্রয়োজন, ইয়ারউইং যদি প্রয়োজন হলে আমরা সেটা তৈরি করব। আমরা হোভারক্রাফটের আমরা খুব সহসাই হোভারক্রাফট আমাদের এই বহরে যুক্ত হবে। ঢাকা মহানগরের পয় প্রণালীর পানি পরিশোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আর সেপটিক ট্যাঙ্ক ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। পয়বর্জ্য লেকে কিংবা নালায় না ফেলার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। জনবহুল ঢাকায় এখনও আধুনিক, টেকসই ও উন্নত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এমন তথ্য উঠে আসে উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত পয় নিষ্কাশন ব্যবস্থাপনা কর্মশালায়। অনুষ্ঠানে পয়ঃবর্জ্য সরাসরি খালে কিংবা নালায় না ফেলার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। ভবন মালিকদের তাগিদ দেন সেপটিক ট্যাঙ্কি স্থাপনের জন্য। গুলশান, বাড়িধারা, বনানী অভিজাত এলাকা যেটাকে আমরা বলি, তার থেকে ডিরেক্ট আপনি লাইন দিয়ে দিলেন আপনি লেকের মধ্যে। আপনারা এখন ভাবুন আপনাদের ফিকাল স্লাজ নিয়ে আপনারা কি করবেন। শুধু দেখার জন্য একটি সেপটিক ট্যাঙ্ক করবেন না, আল্লাহর রাস্তায় এটি যেন কার্যকরী হয় সেই ধরনের সেপটিক ট্যাঙ্ক কিন্তু করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, সিওয়ারেজ লাইন দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের কথা থাকলেও প্রবাহিত হচ্ছে পয়ঃবর্জ্য, ফলে বাড়ছে পরিবেশ দূষণ। দুটা সাপ্টার আছে, একটা সলিড ওয়েস্ট বলেন আর পিকেল স্লাজ বলেন, বোথ হ্যাভ এ ম্যানেজমেন্ট সিস্টেম। একটা হলো ম্যানেজমেন্ট আর একটা হলো ডিসপোজাল। এখন আমরা দুইটা এরিয়াতে আমাদের কাজ করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট সলভ দ্য প্রবলেম। প্রতিদিন রাজধানীতে বর্জ্য পানি উৎপন্ন হয় 20 লাখ ঘনমিটার, এর মধ্যে পরিশোধন করা হয় 0.4 লাখ ঘনমিটার। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। ভাষার জন্য প্রাণ দিয়েছে বাঙালি জাতি। সেই সংগ্রামের পথ ধরে স্বাধীনতা এসেছে। অমর একুশে পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। স্বাধীনতার এত বছর পরেও বাংলা ভাষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে অস্পষ্ট, আছে বিভ্রান্তি। অভিভাবকরা বলছেন, শুধু মুখস্থ আর বুলি হিসেবে নয়, বাংলাকে ধারণ করতে হবে সংগ্রামী চেতনার আকর হিসেবে। সাংস্কৃতিক পরিমণ্ডল বিকাশের দাবি তাদের। শাকির আরজু রিপোর্ট। 1952 সালের ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলি। এরপর এই মানচিত্র হয়ে ওঠে সংগ্রাম ও শহীদের জনপদ। মুক্তিযুদ্ধ সহ এই বাংলার সকল সংগ্রামের চেতনায় ভাষা আন্দোলন।
বিশ্ব জনসংখ্যার বিচারে বাংলা ভাষার অবস্থান প্রথম 10টি ভাষার মধ্যে। তবে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনদান, মাতৃভাষাকে ঘিরে সংগ্রামের ঐতিহ্য শুধুমাত্র বাঙালির। অমর 21 আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। ভাষা সংগ্রামের সেই গৌরবের ইতিহাস কতটুকু জানে নতুন প্রজন্ম? মেডিকেল কলেজের এখানে নিহত হয়েছিলেন তারা 52 ভাষা আন্দোলনের সময়। প্রতি বছর আমাদের এখানে তাদের শ্রদ্ধে ফুল দেওয়া হয়, সকালবেলা আমরা আসি। শহীদ, জব্বর, রফিক, তারপর শফিক, সালাম, আরও অনেকে সবাই আন্দোলন করেছে, ছোট বাচ্চা, বুড়া, নারী, পুরুষ সবাই তো ছিল। ঢাকা মেডিকেল একটি গেটে সবাই জড়ো হয়েছিল মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা বাংলা চাই বলে। অভিভাবকরাও বলছেন তাদের সীমাবদ্ধতার কথা। জাতির বীরত্বের ইতিহাস সম্পর্কে জানতে সাংস্কৃতিক পরিমণ্ডল আরও বাড়ানোর দাবি তাদের। এখানে একটা মানুষের প্রাণ দেওয়া হয়েছে, তার বিনিময়ে আমরা বাংলা পড়তে পারি, জানতে পারি। ছেলেদেরকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ওদের সম্পর্কে জানতে আমরা শহীদ মিনারে নিয়ে যাই। নতুন প্রজন্ম শেকড়ের ইতিহাস জানলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্ব দরবারে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ মিছিল বের হলো, পুলিশ গুলি করলো রফিক, সালাম। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। তিনবার মেয়াদ বৃদ্ধির সাথে খুলনা মোংলা রেল প্রকল্পে খরচ বেড়েছে 121%, বিরক্ত রেলমন্ত্রী। অভিশংসন থেকে রেহাই পেলেন ট্রাম্প, অংশ নিতে পারবেন 2024 সালের নির্বাচনে। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। আবারও মেয়াদ বাড়ছে খুলনা মোংলা রেল প্রকল্পের। এরই মধ্যে ব্যয় বেড়েছে 121%। 65 কিলোমিটার রেলপথ নির্মাণের এই প্রকল্পের মেয়াদ তিনবার বেড়েছে। জুনে শেষ হওয়ার কথা থাকলেও হচ্ছে না। বারবার মেয়াদ বৃদ্ধিতে ক্ষুব্ধ খোদ রেলমন্ত্রী। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। মোংলা বন্দরকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে 2010 সালে 65 কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প নেয় সরকার। শুরুতে প্রকল্পের মেয়াদ 3 বছর আর ব্যয় নির্ধারণ হয় 1335 কোটি 37 লাখ টাকা। পেরিয়ে গেছে 10 বছর, কাজ শেষ হয়নি, আর খরচ বেড়ে দাঁড়িয়েছে 3801 কোটি 61 লাখ টাকা। কাজের অগ্রগতি 75%। চতুর্থবারের মতো 2022 সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর পাশাপাশি ব্যয় আরও 500 কোটি টাকা বাড়ানোর আবেদন করেছে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। অলরেডি একটা ভ্যারিয়েশন অ্যাপ্রুভ হয়েছে, সয়েলের কন্ডিশনই মেইন কারণ, যেখানে সয়েল কন্ডিশন কারণে প্রচণ্ড ডিজাইন রিভিউ করতে হয়েছে। প্রকল্পে কাজ করছে ভারতের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বলছে ভিসা জটিলতায় ভারত থেকে দক্ষ জনবল আনতে না পারায় বিলম্বিত হচ্ছে। Mainly visa issues that I have shared with Mantri Mahoday and Secretary Sir also, and they asked that it will be resolved so that frequent movement of workmen and staff shall be possible. শিগগিরই এ জটিলতার অবসান করার কথা জানিয়েছেন রেল সচিব। ভিসার যে জটিলতার কথা আসছে, এটা আমরা অবশ্যই এটা খুবই তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করতে পারবো। 3 বছরের প্রকল্প 10 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ রেলমন্ত্রী। প্রজেক্টের ইন ডিউ টাইম যদি কোনো দেশের কোনো কন্ট্রাক্টর বা ফেল করে, তাদের জন্য তো একটা ডিসক্রেডিট রাখা যায়। কিন্তু জুন আপনার 21, আপনার আরো 6 মাস গ্রাস পিরিয়ড আমরা দিলাম। বাই ডিসেম্বর আমরা চাই যে আপনারা এই কাজগুলো আগামী ডিসেম্বরের মধ্যে আমরা মোংলা যাব। চতুর্থ দফায় দেওয়া সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সমর ইসলাম, 21 টেলিভিশন। হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ নুরুল ইসলামকে সভাপতি করে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। ইসলামের ভুল ব্যাখ্যা করে কেউ যেন অন্যায় সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সচেতন থাকার কথা জানায় নতুন কমিটি। কমিটির প্রধান উপদেষ্টা জুনায়েদ বাবু নগরী। মহাসচিব করা হয়েছে মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে। কমিটির প্রতিটি সদস্য বর্ণিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। ব্যবসা বাণিজ্যের খবর।
বিজিএমইএ এর নির্বাচনে স্বাধীনতা পরিষদ প্যানেলের নেতৃত্ব দিবেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিষদের পক্ষ থেকে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় পরিষদ নেতারা বলেন, নির্বাচনে বিজয়ী হলে শ্রম আইনের অচল ধারাগুলো সংশোধন করে শিল্পবান্ধব শ্রমনীতি তৈরি করা হবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য স্বতন্ত্র নিরাপত্তা মানদণ্ড তৈরির ঘোষণাও দেয় স্বাধীনতা পরিষদ। আর এই সাথে শেষ করছি সন্ধ্যা ৭:২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সেবামূলক কাজে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর তাগিদ। টিকা গ্রহণে বেড়েছে উৎসাহ, সার্ভার জটিলতায় SMS যাচ্ছে কম, করোনায় আরও ৮ জনের মৃত্যু। ৫৫ পৌরসভার ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, পটিয়ায় সহিংসতায় ১ জন নিহত। কিছু স্থানে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন বর্জন। মিয়ানমার করে ধরপাকড়, নেপিদোতে সামরিক জান্তার বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ। যাচ্ছে তাই ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টও হারল বাংলাদেশ। ১০ বছর পর হোয়াইট ওয়াশের লজ্জা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।